এখন আমরা শুরু করতে চলেছি ক্লাস 12-এর বিএসটিডির সেকেন্ড পার্ট, অর্থাৎ বিজনেস ফাইন্যান্স অ্যান্ড মার্কেটিং। আজকে আমরা করব তার ফার্স্ট চ্যাপ্টার মানে ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট এর পার্ট 3। এর আগের ক্লাসে আমরা দেখেছিলাম একটা কোম্পানির বিভিন্ন ডিসিশনসগুলো কিভাবে কোম্পানিকে এফেক্ট করে। আজকে আমরা দেখব সেই কোম্পানির ফাইন্যান্সিয়াল স্ট্রাকচার আর তার ফ্যাক্টরসগুলো কী কী। কোনো কোম্পানির ফাইন্যান্সিয়াল স্ট্রাকচার বলতে আমরা ক্যাপিটাল স্ট্রাকচারকে বুঝে থাকি। তাহলে চলো জেনে নিই ক্যাপিটাল স্ট্রাকচার বলতে আমরা কি বুঝি। Decisions related to the financing pattern or the proportion of the use of different sources in raising funds। মানে ক্যাপিটাল স্ট্রাকচার বলতে আমরা কোনো কোম্পানি সেই ডিসিশনটাকে বুঝে থাকি যেই ডিসিশন দ্বারা কোম্পানি নির্ধারণ করে তার বিভিন্ন যে সোর্সেস আছে ফান্ডসের, সেখান থেকে তারা কি প্রপোর্শনে ফান্ড রেজ করবে। On the basis of ownership, the sources of business finance can be broadly classified into two categories, owners fund and borrowed fund। মানে যে সোর্স আছে একটা বিজনেসের ফাইন্যান্স জেনারেট করবার বা ফাইন্যান্স রেজ করবার, সেখানের ওনারশিপের বেসিসে আমরা তাদের দুটো ক্যাটাগরিতে ভাগ করে থাকি। একটা হচ্ছে ওনার্স ফান্ড আর একটা হচ্ছে বরোড ফান্ড। তাহলে দেখে নিই ওনার্স ফান্ড বলতে আমরা কি বুঝি। ওনার্স ফান্ডস কনসিস্ট অফ ইকুইটি শেয়ার ক্যাপিটাল, প্রেফারেন্স শেয়ার্স ক্যাপিটাল অ্যান্ড রিজার্ভস অ্যান্ড সারপ্লাস অর রিটেন্ড আর্নিং। ওনার্স ফান্ড বলতে তোমরা যদি ব্যালেন্স শিটটার কথা ভাবো, তাহলে ব্যালেন্স শিটের একদম শুরুতে থাকে শেয়ার ক্যাপিটাল। শেয়ার ক্যাপিটাল মানে ইকুইটি শেয়ার ক্যাপিটাল অ্যাজ ওয়েল অ্যাজ প্রেফারেন্স শেয়ার্স ক্যাপিটাল। এর সাথে আমাদের যোগ হবে রিজার্ভ অ্যান্ড সারপ্লাস। রিজার্ভ অ্যান্ড সারপ্লাসকে আমরা বলে থাকি রিটেন্ড আর্নিং। কিন্তু এর সাথে যে প্রিলিমিনারি এক্সপেন্সেসগুলো কোনো ফার্ম করে থাকে সেগুলোকে আমাদের ডিডাক্ট করতে হয়। Borrowed funds can be in form of loans, debentures, public deposit, etc. This may be borrowed from banks, other financial institutions, debenture holder and public। বরোড ফান্ড বলতে আমরা বুঝে থাকি লোন, ডিবেঞ্চার, পাবলিক ডিপোজিট এটসেট্রা। মানে ব্যালেন্স শিটের রিজার্ভ অ্যান্ড সারপ্লাস হেডিংয়ের পর থেকে যে আইটেমসগুলো আসে বিফোর কারেন্ট লাইবিলিটিস, সেগুলো সমস্ত কিছুই কিন্তু আমাদের বরোড ফান্ড। তাহলে এই যে বরোড ফান্ড, এরা কোথা থেকে রেজ করা হয়? বরোড ফান্ড রেজ করা হয় ব্যাংকের থেকে, ডিফারেন্ট ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনসের থেকে, ডিবেঞ্চার হোল্ডার্সের থেকে এবং কোনো ক্ষেত্রে পাবলিকের ক্ষেত্রে। ক্যাপিটাল স্ট্রাকচার রেফার্স টু দ্য মিক্স বিটুইন ওনার্স অ্যান্ড বরোড ফান্ডস। তাহলে ক্যাপিটাল স্ট্রাকচার বলতে আমরা কি বুঝি? ক্যাপিটাল স্ট্রাকচার বলতে আমরা বুঝি এই যে ওন্ড ফান্ড আর বরোড ফান্ড তার একটা প্রপার মিক্সিংকে। ইট ক্যান বি ক্যালকুলেটেড অ্যাজ ডেট ইকুইটি রেশিও। এটা আমরা বুঝে থাকি ডেট ইকুইটি রেশিও দিয়ে। দেখে নেব ডেট ইকুইটি রেশিও কী। ডেট ইকুইটি রেশিও বলতে আমরা বুঝি ডেট বাই ইকুইটিকে। It can also be calculated as proportion of debt out of total capital। তাহলে এখানে আমরা শুধুমাত্র ইকুইটিকে ধরলেই কিন্তু চলবে না, কারণ ডেট ইকুইটি রেশিও বলতে আমরা বুঝে থাকি একটা ফার্মের ডেট ক্যাপিটাল তার টোটাল ক্যাপিটালের কতটা প্রপোর্শন হোল্ড করে রয়েছে। তাহলে এক্ষেত্রে আমাদের দেখো ফর্মুলাটা একটু চেঞ্জ হয়ে যাবে। আমরা প্রপোর্শন খুঁজছি ডেট ক্যাপিটালে, তাই ডেট ক্যাপিটাল ওপরে বসেছে, কিন্তু এখানে আমরা টোটাল ক্যাপিটালের ভেতর ডেট ক্যাপিটাল কতটা আছে সেটা দেখতে চাইছি, তাই জন্য নিচে ডেট প্লাস ইকুইটি বসেছে। কারণ আমরা জানি ডেট ক্যাপিটাল আর ইকুইটি ক্যাপিটাল মিলেই একটা ফার্মের টোটাল ক্যাপিটাল হয়ে থাকে। Debt and equity differ significantly in their cost and riskiness। প্রত্যেকটা ক্যাপিটাল বা প্রত্যেকটা ফান্ড রেজ করার নিজের কস্ট থাকে, এটা আমি আগের ক্লাসেও বলেছিলাম, এবং প্রত্যেকটা ফান্ডের নিজের রিস্কও থাকে। তাই কস্ট আর রিস্কিনেসের বেসিসে ডেট আর ইকুইটি ক্যাপিটাল কিন্তু আলাদা হয়ে থাকে। Generally, the cost of debt is lower than cost of equity because lenders return and repayment of capital।
সাধারণভাবে আমরা জানি ডেট ক্যাপিটালের কস্ট ইকুইটি ক্যাপিটালের থেকে কম হয়ে থাকে। কেন? কারণ ডেট ক্যাপিটালের নিজের একটা অ্যাসিওরেন্স থাকে যে সে তার ইন্টারেস্ট প্রত্যেক সময় পাবে এবং অ্যাট এ সার্টেন পিরিয়ড অফ টাইম তার রিপেমেন্ট অফ ক্যাপিটালও সম্ভব হবে। কিন্তু ইকুইটি ক্যাপিটালের ক্ষেত্রে ডিভিডেন্ড যে প্রত্যেক বছর পাওয়া যাবে সেরকম কিন্তু কোনো সিওরিটি থাকে না। ইভেন কোম্পানি যদি লিকুইডেটেড হয়ে যায় তাহলে সেক্ষেত্রেও যারা সেখানে টাকা ইনভেস্ট করেছেন ইকুইটি শেয়ারসে তারা সেই টাকাটা ফেরত পাবেন কি না তারও কোনো নিশ্চয়তা থাকে না। তাই ইকুইটি ক্যাপিটালের মধ্যে রিস্ক বেশি থাকে এবং ডেট ক্যাপিটালের মধ্যে রিস্ক কম থাকে। যেহেতু ইকুইটি ক্যাপিটালের রিস্ক বেশি তাই তার কস্টও বেশি, আর ডেট ক্যাপিটালের রিস্ক যেহেতু জেনারেলি কম তাই তার কস্টও কিন্তু কম হয়ে থাকে। Additionally, interest paid on debt is a deductible expenses for computation of tax liability, whereas dividends are paid out of after tax profit. এটা বুঝতে গেলে তোমাদের একটু পিএল এর কথা মনে করতে হবে। পিএল এ মনে করে দেখো সমস্ত ইনডিরেক্ট এক্সপেন্সেস যেগুলো থাকে সেগুলোকে আমরা ডেবিট সাইডে বসাই। এই যে ইনডিরেক্ট এক্সপেন্সেসগুলো থাকে এবং তার সাথে গ্রস প্রফিট আর ইনডিরেক্ট যে ইনকাম থাকে তার আমরা মাইনাস করতে পারি, তাহলে যেটা আমরা পাই সেটাকে আমরা বলি আর্নিং বিফোর ট্যাক্স। তাহলে এই যে ইবিটি যেটা থাকে তারপরে আমরা ট্যাক্স চার্জ করি, সেই জন্য ডেটের ইন্টারেস্টের ক্ষেত্রে আমরা ট্যাক্সের বেনিফিট পেয়ে থাকি। কিন্তু আমরা যখন ডিভিডেন্ড দিই সেটা কিন্তু ট্যাক্স ডিডাক্ট করার পরের প্রফিট থেকে ডিভিডেন্ড দিই, তাই জন্য সেই ডিভিডেন্ডের মধ্যে আমরা কোনো ট্যাক্স বেনিফিট অ্যাভেল করতে পারি না। তাই সেক্ষেত্রে আমাদের এখানে ডিভিডেন্ডের যে রিস্কিনেস বা ডিভিডেন্ডের যে কস্ট থাকে সেটা কিন্তু অনেক বেশি হয়ে থাকে দেন ইন্টারেস্ট। Increased use of debt therefore is likely lower the overall cost of capital of the firm, provided that cost of equity remains unaffected. কস্ট অফ ইকুইটিকে যদি আমরা ছেড়ে দিই তাহলে আমরা বলতে পারবো যে আমরা যত ডেট ক্যাপিটাল ইউজ করব সেটা একটা ফার্মের ওভারঅল কস্ট অফ ক্যাপিটালকে লো করে দেবে এবং কস্ট অফ ইকুইটিকে সেটা কোনোভাবেই অ্যাফেক্ট করবে না। Debt is cheaper but is more risky for a business because payment of interest and the return of principal is obligatory for the business. কিন্তু ডেটকে আমরা চিপার সোর্স বলছি তো ঠিকই, কিন্তু ডেটের রিস্কিনেসের একটা অন্য দিকও রয়েছে। একটা কোম্পানি যখন কারোর থেকে ডেট ক্যাপিটাল রেজ করবে তখন তাকে সার্টেন ইন্টারভেলে ইন্টারেস্ট পেমেন্ট করতে কিন্তু বাধ্য থাকবে। শুধু তাই নয়, যতদিনের তারা ডেট অ্যারাইজ করবে সেই টেনিওরটা যখন শেষ হয়ে যাবে তখন কিন্তু প্রিন্সিপালও তাকে পেমেন্ট করে দিতে হবে। তাই এগুলো ফার্মের ফিক্সড অব্লিগেশনের পার্ট, সেই জন্য বলা হয়ে থাকে যদিও ডেট ক্যাপিটালের মধ্যে আমাদের কস্টটা কম থাকে কিন্তু তার রিস্কিনেস কিন্তু এই দিক থেকে বেশি থাকে। হায়ার ইউজ অফ ডেট ইনক্রিজেস দ্য ফিক্সড ফাইন্যান্সিয়াল চার্জেস অফ আ বিজনেস। তাই ডেট ক্যাপিটাল যত বাড়বে তার ইন্টারেস্ট পেমেন্ট করতেও বেশি হবে, তাকে রিপেমেন্টও বেশি করতে হবে, তাই এগুলো কোনো বিজনেসের ফিক্সড ফাইন্যান্সিয়াল চার্জেসকে বাড়িয়ে দেবে। As a result, increased use of debt increases the financial risk of the company. তাই যত ডেট ক্যাপিটাল বাড়ানো হবে তত একটা কোম্পানির ফাইন্যান্সিয়াল রিস্কও কিন্তু বাড়বে। Capital structure of a company thus affects both the profitability and the financial risk. তাই ক্যাপিটাল স্ট্রাকচার বলতে আমরা কি বুঝেছিলাম? মিক্সিংকে, ডেট ক্যাপিটাল আর ইকুইটি ক্যাপিটালের। তাহলে এই যে ক্যাপিটাল স্ট্রাকচার সেটা একটা ফার্মের প্রফিটেবিলিটিকেও যেমন অ্যাফেক্ট করবে তেমন তার ফাইন্যান্সিয়াল রিস্ককেও কিন্তু অ্যাফেক্ট করবে। A capital structure will be said to be optimal when the proportion of debt and equity is such that it results in an increase in the value of the equity share. অর্থাৎ ক্যাপিটাল স্ট্রাকচারকে আমরা তখনই অপটিমাম বলবো যখন তার মধ্যে ডেট আর ইকুইটি এমন প্রপোর্শনে থাকবে যাতে সেটা ওভারঅল কস্টকে মিনিমাম করে কিন্তু ইকুইটি শেয়ার হোল্ডারদের ওয়েলথটাকে ম্যাক্সিমাম করে থাকে। The proportion of debt in the overall capital is called financial leverage. ডেট পুরো ক্যাপিটালের মধ্যে যে প্রপোর্শনটা হোল্ড করে থাকে সেটার নাম আমরা বলছি ফাইন্যান্সিয়াল লিভারেজ।
as the financial leverage increases the cost of fund declines. ফাইন্যান্সিয়াল লিভারেজ যত বেশি হবে সেই ফান্ডের কস্ট তত কম হবে। কেন? বিকজ অফ ইনক্রিজড ইউজ অফ চিপার ডেট বাট দ্য ফাইন্যান্সিয়াল রিস্ক ইনক্রিজেস। তার মানে ডেট ক্যাপিটালের যে সোর্সের কস্ট সেটা আমাদের কম, তাই ফাইন্যান্সিয়াল লিভারেজ বাড়া মানে সেই যে ডেট ক্যাপিটাল তার ফান্ডটা কস্ট কমে যাওয়া। কিন্তু আমরা এক্ষুনি দেখলাম যে ডেট ক্যাপিটাল মানেই তার সাথে ফাইন্যান্সিয়াল রিস্ক ইনভলভ হওয়া, তাই যত ডেট ক্যাপিটালের ইউজ বাড়বে তত কিন্তু ফাইন্যান্সিয়াল রিস্কটাও বাড়বে। The impact of financial leverage on profitability of a business can be seen through EBIT EPS analysis. তাহলে ফাইন্যান্সিয়াল লিভারেজ কীভাবে বিজনেসের প্রফিটেবিলিটিকে এফেক্ট করে সেটা আমরা EBIT EPS অ্যানালিসিসের মাধ্যমে জানতে পারি। EBIT কি? আর্নিং বিফোর ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্স, আর EPS হচ্ছে আর্নিং পার শেয়ার। A company must choose that risk-return combination which maximizes shareholders' wealth. তাই একটা কোম্পানিকে সেই মতোই রিস্ক আর রিটার্নের কম্বিনেশন করতে হবে যার মাধ্যমে শেয়ার হোল্ডারের ওয়েলথটা ম্যাক্সিমাইজ হয়ে থাকে। The debt equity mix that achieves it is the optimum capital structure. অর্থাৎ সুতরাং ডেট ইকুইটি মিক্স এমন করে আমাদের নির্ধারণ করতে হবে যাতে একটা কোম্পানি তার অপটিমাম ক্যাপিটাল স্ট্রাকচারে পৌঁছাতে পারে। এবারে আমরা দেখব কোন কোন ফ্যাক্টরসগুলো ক্যাপিটাল স্ট্রাকচার ডিসিশনকে অ্যাফেক্ট করে। ফার্স্ট ওয়ান ইজ ক্যাশ ফ্লো পজিশন। কোনো ফান্ড বড় করার আগে আমাকে দেখে নিতে হবে আমাদের প্রজেক্টের সাইজ কী, কারণ ক্যাশ ফ্লো বলতে বোঝায় ফিক্সড ক্যাশ রিপেমেন্ট অব্লিগেশনকে। একটা কোম্পানির ক্যাশ পেমেন্ট অব্লিগেশন বলতে আমরা বুঝে থাকি তার নর্মাল বিজনেসের ক্যাশ ফ্লো, তার ফিক্সড অ্যাসেটে ইনভেস্টমেন্ট করবার জন্য যে ক্যাশ ফ্লো হচ্ছে এবং তার ডেট সার্ভিসকে পূরণ করবার জন্য যে ক্যাশ ফ্লো হচ্ছে। সুতরাং ক্যাশ ফ্লো ডিসিশন কিন্তু ক্যাপিটাল স্ট্রাকচারকে ভীষণভাবে অ্যাফেক্ট করে। নেক্সট হচ্ছে ইন্টারেস্ট কভারেজ রেশিও। ইন্টারেস্ট কভারেজ রেশিও বলতে আমরা বুঝি দ্য নাম্বার অফ টাইমস আর্নিং বিফোর ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্স অফ এ কোম্পানি দ্যাট কভার্স দ্য ইন্টারেস্ট অব্লিগেশন। ইন্টারেস্ট কভারেজ রেশিওর ফর্মুলা হচ্ছে আমাদের কাছে EBIT বাই ইন্টারেস্ট। অর্থাৎ এই রেশিও যত বেশি হবে কোম্পানির রিস্ক তত কম হবে তার ইন্টারেস্ট পে করার। কিন্তু যে সমস্ত ফার্মের EBIT বেশি কিন্তু ক্যাশ ব্যালেন্স সাফিসিয়েন্ট নেই সেই সমস্ত ক্ষেত্রে এই রেশিওকে কিন্তু প্রপার মেজারের ওয়ে হিসেবে ধরা যায় না, কারণ ইন্টারেস্ট কভারেজ রেশিও শুধুমাত্র ইন্টারেস্ট পেমেন্ট করার ক্ষমতাকেই বোঝায়, কিন্তু কোনো ডেট ফান্ড অ্যারাইজ করলে তার ইন্টারেস্ট পে করার সাথে সাথে আমাদের প্রিন্সিপালকেও রিপেমেন্ট করতে হয়, সেই ফ্যাক্টরটা কিন্তু এখানে কনসিডার করা হয় না। নেক্সট হচ্ছে ডেট সার্ভিস কভারেজ রেশিও। ইন্টারেস্ট কভারেজ রেশিওর যে লুপহোলস ছিল, মানে ইন্টারেস্ট কভারেজ রেশিও একটা ডেটের রিপেমেন্ট ক্যাপাসিটিকে অ্যানালিসিস করতো না, তাই সেই লুপহোলসকে ওভারকাম করবার জন্য আমাদের ডেট সার্ভিস কভারেজ রেশিওটা ইম্পর্টেন্ট। এখানে দেখা হয় একটা ফার্ম যে ক্যাশ প্রফিট জেনারেট করছে তার সাথে সেই ফার্মের ক্যাশ রিকোয়ারমেন্ট কী কী রয়েছে। অর্থাৎ একটা ফার্মে যতটা ক্যাশ ইনফ্লো হচ্ছে তার সঙ্গে তার ডেট পেমেন্ট করার ক্যাপাসিটি এবং প্রেফারেন্স শেয়ার ক্যাপিটালের টাকা রিপেমেন্ট করার ক্যাপাসিটিকে কম্পেয়ার করা হয়। এই রেশিও যত বেশি হবে একটা ফার্মের তত ক্ষমতা থাকবে তার ক্যাশ রিপেমেন্ট করবার জন্য। অর্থাৎ এই রেশিও বেশি থাকা মানে ফার্মের পোটেনশিয়ালিটি বেশি আছে তার ডেট ক্যাপিটাল রেজ করার। এবারে আমরা দেখে নেব এর ফর্মুলাটা কি আছে। প্রফিট আফটার ট্যাক্স প্লাস ডেপ্রিসিয়েশন প্লাস ইন্টারেস্ট প্লাস নন ক্যাশ এক্সপেন্সেস ডিভাইডেড বাই প্রেফারেন্স ডিভিডেন্ড প্লাস ইন্টারেস্ট প্লাস রিপেমেন্ট অব্লিগেশন। এবারে আমরা চলে যাব এর পরের টপিকে, মানে রিটার্ন অন ইনভেস্টমেন্ট। রিটার্ন অন ইনভেস্টমেন্ট বেশি হলে একটা কোম্পানির ডেট ক্যাপিটাল ইউজ করবার ক্ষমতা বাড়ে, যেটাকে আমরা ট্রেডিং অন ইকুইটিও বলে থাকি।
ট্রেডিং অন ইকুইটি বোঝায় ডেট ক্যাপিটালকে এমনভাবে ইউজ করা যাতে ইপিএস ম্যাক্সিমাম রেটে হয়ে থাকে। নেক্সট হচ্ছে কস্ট অফ ডেট। একটা ফার্ম যত লো রেট অফ ইন্টারেস্টে ক্যাপিটাল বড় করতে পারবে তার ডেট ক্যাপিটাল ইউজ করার ক্যাপাসিটি তত বাড়বে। অর্থাৎ বেশি ডেট ক্যাপিটাল তখনই ইউজ করা যাবে যদি তার ইন্টারেস্ট রেটটা লো হয়ে যায়। নেক্সট ওয়ান ইজ ট্যাক্স রেট। যেহেতু প্রফিট অ্যান্ড লসে ইন্টারেস্ট রেট চার্জ করবার পর তার উপর ট্যাক্স চার্জ করা হয়, তাই ইন্টারেস্টের ক্ষেত্রে ট্যাক্স বেনিফিটের সুবিধা পাওয়া যায়। ট্যাক্স রেট এখানে একটা ইম্পর্টেন্ট ডিটারমিনেন্ট। কেন? কারণ ট্যাক্স রেট যত বাড়বে ডেট ক্যাপিটাল ততই চিপ হবে। নেক্সট হচ্ছে কস্ট অফ ইকুইটি। স্টক ওনাররা তার রেট অফ রিটার্নটাকে ক্যালকুলেট করে থাকেন তাদের অ্যাজাম্পশানের বেসিসে। কিসের অ্যাজাম্পশান? যে সেই ফান্ডে তাদের কতটা রিস্ক ইনভলভমেন্ট রয়েছে। যখন একটা ফার্ম ডেট ক্যাপিটালকে বেশি প্রাধান্য দেবে তখন সেই কোম্পানির ফাইন্যান্সিয়াল রিস্ক বাড়বে। অ্যাজ এ রেজাল্ট শেয়ার হোল্ডাররা বেশি রিটার্ন এক্সপেক্ট করবে, কারণ একটা পয়েন্টের ওপরে ডেট ক্যাপিটাল ইউজ করা সম্ভব হয় না। কিন্তু কোনো কোম্পানি যদি সেই পয়েন্টের ওপরে গিয়েও ডেট ক্যাপিটাল ইউজ করে থাকে তবে কস্ট অফ ইকুইটি বাড়তে থাকবে, যার জন্য আমাদের ইকুইটি মার্কেটে শেয়ার প্রাইস ফল করতে থাকবে। শেয়ার প্রাইস ফল করার অর্থ হলো ইপিএস ম্যাক্সিমাম না হওয়া। নেক্সট ওয়ান ইজ ফ্লোটেশন কস্ট। ফ্লোটেশন কস্ট বলতে একটা ফান্ডের রেজ করার জন্য যে কস্ট ইনভলভ থাকে তাকে বোঝানো হয়। প্রসেসিং কস্ট কিন্তু এর একটা ইম্পর্টেন্ট পার্ট। পাবলিক ইস্যু করে যদি শেয়ার বা ডিবেঞ্চার নেওয়া হয় তাহলে সেক্ষেত্রে প্রসেসিং কস্ট অনেক বেড়ে যায়। তার থেকে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন থেকে যদি আমরা লোন নিয়ে থাকি তাহলে এই কস্ট অনেক কম হয়। ফ্লোটেশন কস্টের উপরেই নির্ভর করে থাকে সেই কোম্পানির ডেট ইকুইটি মিক্সটা কী হবে। নেক্সট হচ্ছে রিস্ক কনসিডারেশান। সাধারণভাবে আমরা জেনে থাকি একটা কোম্পানির দুরকম রিস্ক থাকে, ফাইন্যান্সিয়াল রিস্ক আর বিজনেস রিস্ক। ফাইন্যান্সিয়াল রিস্ক বলতে আমরা বুঝি কোম্পানির ফিক্সড খরচ বেয়ার করার ক্যাপাসিটিকে, যেমন ইন্টারেস্ট অন লোন, প্রেফারেন্স শেয়ার হোল্ডারদের যদি ডিভিডেন্ড থাকে তাহলে তার খরচ। বিজনেস রিস্ক বলতে আমরা অপারেটিং রিস্ককে বুঝে থাকি। বিজনেস রিস্ক আবার নির্ভর করে ফিক্সড অপারেটিং কস্টের ওপর। ফিক্সড অপারেটিং কস্ট যত বাড়বে বিজনেস রিস্ক তত বাড়বে। ফার্মের বিজনেস রিস্ক যত লো হবে একটা কোম্পানির ডেট ক্যাপিটাল ইউজ করার ক্ষমতা কিন্তু তত বাড়বে। নেক্সট ওয়ান ইজ ফ্লেক্সিবিলিটি। একটা ফার্মকে সবসময় ফ্লেক্সিবল হতে হবে। আনফোরসিন যদি সার্কামস্ট্যান্সেসের জন্য ফার্মকে কিছু বড়োয়িং পাওয়ার আলাদা করে রেখে দিতে হবে, যাতে সেই সিচুয়েশানে যদি প্রবলেম হয় তাহলে সে তার সোর্সেসটাকে প্রপার ওয়েতে সুইচ করতে পারে। নেক্সট ওয়ান ইজ কন্ট্রোল। ডেট ক্যাপিটাল ইউজ করা হলে ম্যানেজমেন্টের হোল্ডিং পাওয়ারে কোনো এফেক্ট হয় না, কিন্তু শেয়ার ক্যাপিটাল ইস্যু করা হলে তা ম্যানেজমেন্টের হোল্ডিং পাওয়ারকে এফেক্ট করে। তাই এই ফ্যাক্টর ডেট ইকুইটি মিক্সকে ভীষণভাবে এফেক্ট করে থাকে। যে সমস্ত কোম্পানিতে ম্যানেজমেন্টের কন্ট্রোলিং পাওয়ার কম বা যেখানে ম্যানেজমেন্টের কন্ট্রোলিং পাওয়ার কমে যাওয়ার ভয় আছে সেখানে ডেট শেয়ার ইস্যু করার থেকে ডেট ক্যাপিটাল ইউজ করা অনেক বেশি সুবিধাজনক, যদি বাকি সমস্ত ফ্যাক্টরসগুলো আমাদের কাছে ফিক্সড থাকে। নেক্সট হচ্ছে রেগুলেটরি ফ্রেমওয়ার্ক। প্রত্যেকটা কোম্পানির একটা রেগুলেটরি ফ্রেমওয়ার্ক থাকে যেখানে তাদের বলে দেওয়া থাকে যে ম্যাক্সিমাম কতটা শেয়ার বা ডিবেঞ্চার ইস্যু করা যাবে। সাধারণভাবে এটা এসবিআই গাইডলাইনের সেবি গাইডলাইনের বেসিসে ঠিক হয়ে থাকে। এই যে ফান্ড রেজ করা হবে তার সাথে রেগুলেটরি ফ্রেমওয়ার্ক কিন্তু ভীষণভাবে অ্যাফেক্টেড। স্টক মার্কেট কন্ডিশন। একটা ফার্ম কতটা ডেট ক্যাপিটাল এবং কতটা ইকুইটি ক্যাপিটাল রেজ করবে তা ডিপেন্ড করে কিন্তু স্টক মার্কেটের কন্ডিশনের ওপরেও। স্টক মার্কেট যদি ভালো সিচুয়েশানে থাকে তাহলে সেক্ষেত্রে শেয়ার প্রাইস ক্রমশ বাড়তে থাকে। তাহলে শেয়ার প্রাইস আমাদের যত বাড়বে আমাদের সেই শেয়ার থেকে টাকা তোলা অনেক বেশি সুবিধাজনক হবে। তাই স্টক মার্কেট যত হেলদি কম্পিটিশানে থাকবে এবং ফার্ম যত ইজিলি অ্যাক্সেস করতে পারবে স্টক মার্কেটকে, তার ক্ষেত্রে কিন্তু ইকুইটি
ইকুইটি ক্যাপিটাল অনেক বেশি বেনিফিশিয়াল দ্যান দ্য ডেট ক্যাপিটাল। ক্যাপিটাল স্ট্রাকচার অফ দ্য আদার কোম্পানিজ, মানে একটা ফার্ম যে ইন্ডাস্ট্রিতে বিলং করছে সেই ইন্ডাস্ট্রির রুলস অ্যান্ড রেগুলেশনস কী আছে সেটা দেখাও কিন্তু ইম্পর্টেন্ট। সেই ইন্ডাস্ট্রি অনুযায়ী প্রত্যেকটা বাকি ফার্ম তাদের নিজেদের ক্যাপিটাল স্ট্রাকচার ঠিক করে। হতে পারে যে সেই ফার্মের ইকুইটি ক্যাপিটালের ওপর বেশি প্রেফারেন্স দেওয়া হচ্ছে, কিন্তু আমার ফার্মের বিজনেস রিস্কও হাই, আবার আমার ফার্মের ফাইন্যান্সিয়াল রিস্কও হাই, এবং আমার সেই রিপেমেন্ট করার ক্যাপাসিটিও অত বেশি নেই। তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের ইন্ডাস্ট্রির রুলস অ্যান্ড রেগুলেশনস ফলো করলে চলবে না। সেখানে আমার কোম্পানিকে দেখতে হবে প্রপার অ্যানালিসিস করে যে কোন ফান্ড থেকে আমি যে টাকাটা রেজ করব যাতে আমার ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল অনেক লো হবে। তাহলে এই গেল আজকে তোমাদের পড়া। আমরা এই চ্যাপ্টারটা লাস্ট ক্লাসে শেষ করব।